শেষ হয়েও যেন হচ্ছে না শেষ, অনেকটা পাড়ে এসে তরি ডুবে যাওয়ার অবস্থায় জুলাই সনদ। আদৌ জুলাই সনদ বাস্তবায়ন হবে নাকি বাস্তবায়ন নিয়ে আবারও কোনো রাজনৈতিক প্যাচ লেগে যাবে? আজকের ভোটে টেনে কথা বলবো এই প্রসঙ্গে। দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের টেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের ভোটে টেনে আমরা আলোচনা করব জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে। তবে শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ কিছুক্ষণ আগে কথা বলেছেন। তিনি জানিয়েছেন 31 অক্টোবর পর্যন্ত ঐকমত্য কমিশনের কার্যবিধি বাড়ানো হয়েছে। তিনি এটাও জানিয়েছেন আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাওয়ার পর 31 অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ করা হবে। তিনি কি বলেছেন শুনে আসতে চাই। করেছি পরিবর্তন সংশোধন সংযোজন বিয়োজনের মধ্য দিয়ে আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আগামীকাল সেই সনদের অঙ্গীকারনামা অংশটুকুতে স্বাক্ষর দেওয়া হবে। পাশাপাশি কমিশনের যারা সদস্য তারা স্বাক্ষর করবেন এবং সর্বশেষে কমিশনের প্রধান এবং প্রধান উপদেষ্টা তাতে স্বাক্ষর করবেন। দর্শক, শুরুতেই জানিয়েছিলাম আজকে আমরা কথা বলবো জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমরা 3 পর্বে 3 জন অতিথি রেখেছি। শুরুর পর্বে আমার সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সারোয়ার তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে শেষ পর্যন্ত তীরে এসে কি তরি ডুবে যাওয়ার মতো অবস্থা কিনা জুলাই সনদের, আসলে জুলাই সনদের বাস্তবায়নের সমস্যাটা এখন কোন জায়গায় গিয়ে লেগে আছে? আপনাকে ধন্যবাদ। এটা আমি তীরে এসে তরি ডুবছে এরকম বলবো না, তবে ভুল জায়গায় নোঙর ফেলার চেষ্টা করা হচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম। এবং এই বাস্তবায়ন পদ্ধতি মানে আপনাকে তো পৌঁছে তারপর নোঙর ফেলতে হবে, কিন্তু আপনি আগেই ফেলে দিতে চাচ্ছেন নানাভাবে তাড়াহুড়া করে। আমরা বলেছি যে এটা করা যাবে না। আপনাকে বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে সুনির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে জনগণকে অবহিত করতে হবে যে এইভাবে বাস্তবায়ন হবে। কারণ ইতিপূর্বে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, আপনি ঐতিহাসিক অভিজ্ঞতার কথা যদি বাদও দিই, নিকট অতীত অভিজ্ঞতাগুলো খুব ভালো না। আপনি জুলাই ঘোষণাপত্রের যে টেক্সট আমাদেরকে খসড়া যেটা দেওয়া হয়েছে, সেখানে যে ভাষ্য এবং পরবর্তীতে যেটা পাঠ করা হয়েছে, ভাষ্য একই রকম ছিল না। এই জুলাই সনদের খসড়ার মধ্যে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণঅভ্যুত্থান ঘটেছে। এখন যে ফাইনাল কপিটা আমরা পাচ্ছি সেখানে কিন্তু আসলে ভিন্ন রকম কথাবার্তা আছে। ফলে এখন এই যে অভিজ্ঞতাগুলো আমাদের, এখন আমরা তারা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হবে, কিন্তু পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা আসলে কীরকম হবে এটা না দেখে যদি আমরা এখনই সাইন করি, পরে কিন্তু আমাদেরকে একটা অব্লিগেশনে ফেলা হবে। আমরা জনগণের সাথে প্রতারণা করতে চাই না। এই কারণে আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা আমরা দেখব, দেখার পর আমরা স্বাক্ষর করবো। আমরা কিন্তু বলি নাই যে আমরা স্বাক্ষর করবো না, কিন্তু এই আনুষ্ঠানিকতা, শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য তো আমরা এখানে যেতে চাই না। আমরা এটাকে একটা মিনিংফুল অর্থপূর্ণভাবে যেতে চাই। এর আগে ঘোষণাপত্র তারা যেভাবে করেছেন, এখনও যদি সেভাবে করেন তাহলে আসলে কোনো অর্থ তৈরি হয় না। এই কারণে আমরা বলেছি ঠিক আছে, আপনারা করতে চাইলে আপনারা করেন, কিন্তু আমরা আগে জুলাই সনদ, যে কারণে তারা দেখবেন যে 31 অক্টোবর পর্যন্ত এখন সময় মেয়াদ বাড়িয়েছে, আমরা এর মধ্যে যদি তারা আমাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের একটা খসড়া কপি দেখাতে পারে, আমরা সেটা দেখব, দেখার পরে মতামত দেব এবং এরপরে আমরা স্বাক্ষর করার ব্যাপারে চিন্তা ভাবনা করব। কিন্তু তারা যে 31 অক্টোবর পর্যন্ত সময় বাড়িয়েছে, অধ্যাপক আলী রিয়াজ এটাও আজকে বলেছেন যে এই সরকারি, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারি জুলাই সনদের বাস্তবায়নের কাজ করবে। এটাকে কি আপনারা আশ্বস্ত হতে পারছেন না এই কথায়? মানে এটা তো তারা আগেও বলেছে, কিন্তু আপনি বলার পরে দেখবেন যে তাদের জুলাই ঘোষণাপত্রের উদাহরণটা যদি দিই, টেক্সটটা যেটা জুলাই ঘোষণাপত্র, এটা একটা বিশেষ দলীয় দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে এবং সেখানে আসলে ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে। ফলে অন্তর্বর্তী সরকার করলেও তারা যে একটা বিশেষ রাজনৈতিক দলের চাপে কাজগুলো করবে না, সেটা তো কোনো নিশ্চয়তা নাই। আমরা তো একটা জাতীয় ইতিহাস এবং জাতীয় সনদ চাই। আপনি যদি একটা দলের চাপে কাজ করেন তাহলে তো সেটা আসলে দুর্ভাগ্যজনক হয়। কোন দলের চাপে? মানে আপনি যদি আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, আপনি যদি ঘোষণাপত্রটা দেখেন, এটা আসলে বিএনপি দলীয় ইতিহাস, বিএনপি দলীয় দৃষ্টিভঙ্গি। যেখানে বলা হচ্ছে যে যেখানে বলা হচ্ছে যে সিপাহী জনতার বিপ্লব ঘটেছে, সেটা ঘটেছে, আমরা সেটা স্বীকার করি, অবশ্যই এটা আমাদের ইতিহাসের অংশ, কিন্তু সেখানে লেখা হয়েছে এখানে 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান না। তাহলে এই যে আপনি একটা দলের চাপে পড়ে এক ধরনের ইতিহাসের এক ধরনের ভাষ্য লিখছেন, অন্যান্য এটার যে জাতীয় ইতিহাস করার জন্য যে ধরনের ভাষ্য দরকার, এবং আপনি সিম্পল ইতিহাসের ফ্যাক্টটা স্বীকার করতে চাচ্ছেন না যে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত একটা ছাত্র জনতার অভ্যুত্থান। আপনি এটাকে আন্দোলন, কখনো এই সেই এরকম বলা হচ্ছে। এই কারণে এই সরকার কাজ করলেও এই সরকারের প্রতি আমাদের একটা কিছু কিছু ক্ষেত্রে, বিশেষত এই সনদ সংস্কারের ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে যে তারা সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। এই কারণে আমরা তাদের মিষ্টি কথায় আর ভুলতে চাই না। আমরা টেক্সট দেখব, মানে সেটা ভাষ্যটা ঠিক আছে কিনা দেখবো, এবং আমরা খুবই বাস্তবসম্মত কথা বলেছি। আমরা কোনো আমাদের দলীয় এজেন্ডা বলিনি। আমরা বলেছি সনদের টেক্সটটা দেখান, মানে বাস্তবায়ন আদেশের টেক্সট দেখান, এবং এটা পিপলের বা জনগণের সার্বভৌম ইচ্ছার বা এক্সপ্রেশনের বহিঃপ্রকাশ হিসেবে
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করবেন, জারি করবেন এই আদেশটা, প্রেসিডেন্ট না, প্রধান উপদেষ্টা। কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যখন নির্বাহী প্রধান থাকেন, নির্বাহী প্রধান থাকা অবস্থায় প্রেসিডেন্টের অর্ডার জারি করার কোনো নজির নাই, আপনি দেখাতে পারবেন না। অর্ডার জারি করার নজির বাংলাদেশে আছে যখন প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল, আপনি তখন প্রেসিডেন্সিয়াল সিস্টেমে নাই। এখন প্রধান নির্বাহীর সমমর্যাদায় আপনার প্রধান নির্বাহীকে, প্রধানমন্ত্রীর সমমর্যাদায় প্রধান উপদেষ্টা, ফলে তাকে এই অর্ডারটা জারি করতে হবে, এটা আমরা বলেছি। এবং এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ব্যাপার, ফলে এটা সংবিধান আছে কি নাই এটা দেখিয়ে লাভ নাই, এই দুটো জিনিস। এবং এরপর আমরা বলেছি যে জুলাই সনদের উপর জনগণ ভোট দেবে, নোট অফ ডিসেন্ট সেক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকবে না। নোট অফ ডিসেন্ট এটা ইতিহাসের স্বার্থে আপনি লিখে রাখতে পারেন, কিন্তু জুলাই সনদে যখন জনগণ ভোট দিচ্ছে, আপনি আগে প্রকাশ করেছেন, জনগণ যদি এটা নিয়ে বড় আকারে আপত্তি না করে তাহলে বুঝতে হবে জনগণ এটা চাচ্ছে। সুতরাং তখন যদি তারা জুলাই সনদের উপর ওকে করে দেয় তাহলে আসলে দলীয় দৃষ্টিভঙ্গি আর সেখানে প্রাধান্য পাওয়া উচিত হবে না। এই তিনটা সিম্পল দাবি, এগুলো আমাদের কোনো দলীয় দাবি না, এগুলো এই মুহূর্তে বাংলাদেশের জনগণের দাবি, এই দাবিগুলো আমরা তুলেছি। গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের পার্থক্যটা আসলে কি? অবশ্যই বিরাট পার্থক্য। এই যে যেমন ধরুন এখনও শিক্ষকরা আন্দোলন করছেন শহীদ মিনারে, এটা একটা গণতান্ত্রিক আন্দোলন, তাদের ইস্যুভিত্তিক আন্দোলন, মানে তাদের পেশার স্বার্থ রক্ষার্থে তাদের নানা ধরনের দাবি আছে, সেটা এই ধরনের গণতান্ত্রিক আন্দোলন একটা রাষ্ট্রে হর হামেশা হতে পারে। আপনি ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিলের দাবিতে আন্দোলন করতে পারেন, আপনি অন্য একটা শিক্ষার্থীদের যে কোনো একটা ক্যাম্পাসে নানা ধরনের আন্দোলন হতে পারে, এগুলো তো আন্দোলন। গণ অভ্যুত্থান হচ্ছে যখন পিপল, মানে জনগণ ঘোষণা করে যে আমরা বাংলাদেশের জনগণ, এই অবস্থা আমরা আর মানি না, যেহেতু আমাদের সাথে এটা ঘটেছে সেহেতু আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। এই যে জনগণ আসলো, এই গণ অভ্যুত্থান কিন্তু শুধু আর ইতিহাস না, শুধু আর রাজনীতি না, এটার একটা আইনি তাৎপর্য আছে, যে কারণে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আপনি নিশ্চয়ই ভাবেন নাই যে বাংলাদেশের পলিটিশিয়ানরা লম্বা সময় ধরে বসে এই একটা বড় ফোরামে কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে আলোচনা করতে হচ্ছে। এটাই হলো গণ অভ্যুত্থান, এটা কিন্তু গণতান্ত্রিক যে কোনো একটা আন্দোলনে হয় না। ফলে গণ অভ্যুত্থান আপনাকে একটা ইতিহাস সৃষ্টি করে যেমন সত্য, এটা যেমন রাজনীতি আছে এটা যেমন সত্য, অ্যাট দ্য সেম টাইম এটার একটা আইনি অ্যাপিল আছে, মানে আপনি একটা নতুন প্যারাডাইম সৃষ্টি করতে চান, আইনি প্যারাডাইম সৃষ্টি করতে চান। এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে আদেশ দেওয়া হবে, গণভোট দেওয়া হবে এবং তারপরে পার্লামেন্টের ডুয়েল রোল থাকবে। এগুলো কি আপনার সংবিধানে আছে? নাই তো। আপনি তার মানে একটা নতুন ধরনের সাংবিধানিক ব্যবস্থা তৈরি করতে চাচ্ছেন, মুখে স্বীকার করেন আর না করেন, এটাই হলো গণ অভ্যুত্থান। ফলে আপনি যদি সেটাকে বলেন যে একটা গণতান্ত্রিক আন্দোলন ঘটেছে, তাহলে আসলে আপনি ইতিহাসে বিকৃতি ঘটাচ্ছেন। শুধু তাই না, আপনি আসলে একটা বিরাট বড় নতুন সাংবিধানিক ব্যবস্থার সুযোগকে পুরনো সাংবিধানিক ব্যবস্থার ভেতরে ঢুকিয়ে দিতে চাচ্ছেন। আমরা এইটার বিরোধিতা করছি। ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছেন, ইতিহাস বিকৃতির কয়েকটা উদাহরণ আপনি দিয়েছেন, আরও যদি স্পষ্ট করে বলেন ঠিক কোন কোন জায়গায় এই জুলাই সনদে ইতিহাস বিকৃতির ঘটনা ঘটেছে বিষয়ে। যেমন ধরেন আমি সনদটা তো মাত্র আসলো, সেখানেও মানে আমি ঘোষণাপত্র থেকে উদাহরণ দিই, সেখানে বলা হয়েছে যে জনগণের অভিপ্রায়ের, সামষ্টিক অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে নাকি সংবিধানের 106 অনুচ্ছেদের অধীনে এই সরকার গঠিত হয়েছে। এটা নাকি জনগণের অভিপ্রায়। 106-এর অধীনে এই সরকার গঠিত হবে, এটা কি জনগণের অভিপ্রায়? এটা জনগণের অভিপ্রায় না। আপনার এখানে আমি আলোচনা করেছি যে বা অন্যান্য লিগ্যাল এক্সপার্টরা অপিনিয়ন দিয়েছে। 106টা একটু আমাদের দর্শকদের সুবিধার্থে একটু বলে দেন। সংবিধানের 106 অনুচ্ছেদে বলা আছে যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে, জনগুরুত্বপূর্ণ ইস্যুতে রাষ্ট্রপতি যদি চান তাহলে তিনি আপিল বিভাগের বা প্রধান বিচারকের মতামত নিতে পারবেন। হ্যাঁ, এবং সেটা শুনানি হতে হবে, শুনানির মধ্য দিয়ে একটা মতামত দেবে। এটা কিন্তু প্রথম কথা হচ্ছে এটা মতামতমূলক, এটা বাইন্ডিং না। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে এবারকার 106, এটা কোনো শুনানি আপনি জানেন, আপনার মেমোরির মধ্যে আছে যে কোনো শুনানি হয়েছে? হয় নাই। আদালতের কাছে যখন একজন চেয়েছেন যে আমাদেরকে এই শুনানির কপিটা দেখান, সার্টিফাইড কপি, আদালত কিন্তু বলেছেন যে এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে এই সরকার জনগণের অভিপ্রায় দ্বারা গঠিত সরকার। তো এই সহজ কথাটা আপনি বলছেন না কেন? এটা তো আদালত দ্বারা স্বীকৃত। ফলে এই 106 দ্বারা আসলে এরকম কোনো সরকার গঠন করার নজির পৃথিবীতে কোথাও নাই, বাংলাদেশে তো নাই। 106-এ আপনি সর্বোচ্চ একটা বিষয়ে মতামত নিতে পারেন। আমরা এটাকে যেভাবে ব্যাখ্যা করি যে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন হিসেবে এই সরকার গঠিত হয়েছে। তারপর আপনি কোর্টের কাছে গেছেন, কোর্টকে জিজ্ঞেস করেছেন এই সরকারটা কি গঠন করা ঠিক আছে? কোর্ট বলেছে হ্যাঁ গঠন করতে পারেন। মানে সংবিধানের একটা ধারা দিয়ে আপনি একটা অতি সাংবিধানিক এক্সট্রা কনস্টিটিউশনাল বিষয়কে প্রতিষ্ঠা করেছেন। এটা কিন্তু লিগ্যাল হিস্ট্রিতেও একটা খুবই অন্যরকম ব্যাপার, খুবই একটা অভিনব ব্যাপার। কিন্তু এটাকে যদি আপনি প্রধান করেন যে এই 106 এটা দ্বারা এই সরকার গঠিত হয়েছে, এবং দেখবেন এটা কেন বলছি, এটার বিরুদ্ধে আমরা করছি, দেখবেন যে বিএনপি বলার চেষ্টা করে যে সাংবিধানিক ধারাবাহিকতা এই সরকার গঠিত হয়েছে, সুতরাং এই সরকার সাংবিধানিক সরকার, সুতরাং এই সরকার আসলে সাংবিধানিক ধারাবাহিকতা তাকে বজায় রাখতে হবে। কিন্তু ইতিমধ্যেই এই সরকার অন্তত 40টা সংবিধানের ধারা ভায়োলেট করেছে, এবং তারা জুলাই সনদের মধ্যে যে সমস্ত বিষয় অন্তর্ভুক্ত করেছে অন্তত 57টা সংবিধানে, অন্তত 57টা ধারা আসলে তাদেরকে পরিবর্তন করতে হবে। এত ব্যাপক মাত্রার পরিবর্তন আসলে পার্লামেন্টে গিয়ে করা যায় না, কারণ বেসিক স্ট্রাকচারের প্রবলেম আছে, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনি জানেন সেগুলো। কিন্তু এই কারণে আমরা বলেছি, কিন্তু এই যে প্রসেসটা, আদেশ, গণভোট এবং তারপরে পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের রোল দেওয়া, এটা খুবই ফান্ডামেন্টাল, এটাকে ওভারলুক করা যায় না। যে আমরা তো সবাই চাইলে পার্লামেন্টের কাছে দিয়ে দিতে পারি, পার্লামেন্টের কাছে দিলে
এটা সেই 72 মানে অষ্টদশ সংশোধনীর মতো ঘটনা একটা ঘটবে। 17টা সংশোধনী হচ্ছে, আপনি 18তম সংশোধনী করবেন, এই সংশোধনী পরবর্তীতে আবার চ্যালেঞ্জের শিকার হবে। যেমন একটা উদাহরণ দিই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেকগুলো প্রোক্লেমেশন অর্ডারের মধ্যে দিয়ে, যে এখন বলা হচ্ছে সাংবিধানিক আদেশ দিয়ে কি বা জুলাই সনদ আদেশ দিয়ে কি সংবিধান পরিবর্তন করা যাবে, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছেন, প্রোক্লেমেশন অর্ডার দিয়ে তিনি সংবিধান পরিবর্তন করেছেন, করেন নাই? কিন্তু অনেকে এই কথা বলে থাকেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উদাহরণটি দিচ্ছেন বা এইটা নিয়ে যে বারবার সামনে নিয়ে আসা হচ্ছে, তার সময়কার হানা ভোট যেটি পঞ্চম সংশোধনীতে পরবর্তীতে সংবিধানের সঙ্গে সংযুক্ত হয়েছে, সেই সময়কার প্রেক্ষাপট আর এই সময়কার প্রেক্ষাপট যদি আলাদা করি আমরা, সেই সময় আসলে একটা সামরিক অবস্থা ছিল, সামরিক বাহিনীর হাতে বাংলাদেশের ক্ষমতা ছিল। এখন তো বাংলাদেশের ক্ষমতা সামরিক সরকারের কাছে নেই। সামরিক অসামরিকের না, প্রশ্নটা হচ্ছে যে একটা বড় ধরনের রাপচারের পরে, পরিবর্তনের পরে আপনি কিভাবে যাচ্ছেন। তখন তো আমার প্রশ্ন তো এটাই যে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করে যদি প্রোক্লেমেশন দিতে পারে, গণ অভ্যুত্থান থেকে আপনি একটা প্রোক্লেমেশন দিতে পারবেন না? দ্যাট ওয়াজ আ মিলিটারি প্রোক্লেমেশন। আপনি দিবেন একটা মাস আপরাইজিং প্রোক্লেমেশন, অসুবিধাটা কোথায়? আমি পদ্ধতিটার দিকে জোর দিচ্ছি যে তিনি প্রোক্লেমেশনের মধ্যে দিয়ে সংবিধান পরিবর্তন করেছেন, করার পরে তার যেটা ঐতিহাসিক সীমাবদ্ধতা ছিল যে তিনি আবার এটাকে নিয়ে গেছেন সংবিধানের ভেতরে একটা পঞ্চম সংশোধনীর মধ্যে। ফলে যেটা হয়েছে, এত ব্যাপক পরিবর্তন, আওয়ামী লীগ সরকার এসে এটাকে অবৈধ ঘোষণা করেছে। পঞ্চম সংশোধনীর এখন পর্যন্ত স্ট্যাটাস কি? এটা অবৈধ। এখন আপনি একই জিনিস যদি এখন করেন, জুলাই সনদ আপনি করলেন, আপনি আদেশ দিলেন, অনেক কিছু করলেন, তারপর আবার বললেন যে এটা একটা আসলে এটা একটা সংশোধনী, যদি আপনি এটা বলেন এই সংশোধনী কিন্তু 72-এর বেসিক স্ট্রাকচারে কোষ্ঠী পাথরে সিদ্ধ হতে হবে, যদি সেটা সংশোধনী হয়, তখন আদালত তো চাইলে এই জুলাই সনদকে বাতিল করে দিতে পারবে, কারণ আপনি তো 72-এর সংবিধানের বেসিক স্ট্রাকচারটাকে মানছেন। এই কারণে আমরা বলছি এটা দিস ইজ মোর দেন অ্যামেন্ডমেন্ট, এবং এই কারণে কিন্তু পার্লামেন্টের ডুয়েল রোলের কথা আসছে। আপনি কেন সিম্পল পার্লামেন্টের কাছে সংশোধনী করলেই তো হয়, আপনি সেটা করছেন না, কেন করছেন না? কিন্তু বিএনপিও তো দেখছি কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে তারা ইতিবাচক কথাই বলছে, সমস্যাটা কোথায়? ইতিবাচক কথা তো বলেছে, তাহলে আপনি যদি সমস্যায় যদি না থাকে, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা দিতে অসুবিধাটা কোথায়? আমারও তো একই প্রশ্ন। আমরা তো এটা ঐক্যমত্য হলাম, আপনারা দেখেছেন, পুরো বাংলাদেশের সমস্ত জনগণ দেখেছে যে এই ব্যাপারে আলোচনাটা ক্লোজ হয়েছে কখন, পরে না জরুরি বৈঠক ডাকলেন, সেটা তো শেষ, কিন্তু এর আগে আলোচনাটা শেষ হয়েছে এখানে যে জুলাই সনদ আদেশ দেওয়া হবে, গণভোট দেওয়া হবে, এবং তারপরে পার্লামেন্টের ডুয়েল রোল থাকবে। এর মধ্যে একটা রোল হচ্ছে তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এটা তো সারা জাতির সামনে আমরা সবাই কবুল করলাম, তাহলে এখন এটা নিয়ে নয়ছয় করার দরকার কি? আপনি এটা এই পদ্ধতিতে যান, এই পদ্ধতিতে গেলে তো আমাদের আজকে সংবাদ সম্মেলন করে এই আপত্তি প্রকাশ করতে হয় না। গতকালকে সালাউদ্দিন আহমেদ তিনি একটি কথা বলেছেন, তার বক্তৃতায় তিনি অনেকগুলো কথা বলেছেন, আমি সবগুলো কথা নিয়ে আপনার কাছে আসবো। প্রথম যে কথাটি আমার কাছে মনে হয়েছে যে কথাটি নিয়ে একটু আলোচনা করা দরকার, তিনি বলেছেন জুলাই সনদ এবং গণভোট বা আপনারা যেটা কনস্টিটিউশন অর্ডারের কথাও বলছেন, এইগুলো আসলে ভিন্ন জিনিস। সনদে কখনো গণভোট আসতে হয় না, সনদে কখনো সাংবিধানিক আদেশের বিষয়টা আসতে হয় না, এই বিষয়ে কি বলবেন? এই কথাটা উনি কোথায় পেয়েছেন জানি না, তো সনদে আপনি অ্যাগ্রি করলেন যে এই পদ্ধতিতে আমরা বাস্তবায়ন করব, তো সেই কথাটা অঙ্গীকারনামায় লিখবেন না কেন? তো অঙ্গীকারনামায় ওই কথাটা আপনি লিখবেন না, আমরা সাইন করব কেন? মানে আমি তো পরে যদি আপনি বলেন, এই যে যেমন এখন বলছেন যে সনদে এগুলো থাকার কোনো দরকার নাই, তখন যদি পরবর্তীতে একই কথা আসে, তখন তো আমরা সাইন করে একটা অপারক পরিস্থিতিতে পড়বো। এই কারণে আমরা পুরো জিনিসটা নিশ্চিত হয়ে তারপরে, ইভেন যদি এই জুলাই সনদের অঙ্গীকারনামায় 8 নম্বর অঙ্গীকারনামায় এটা লেখা থাকতো যে এই পদ্ধতিতে আমরা বাস্তবায়ন করবো, অর্থাৎ আদেশ দেওয়া হবে, তারপরে গণভোট হবে, এবং তারপরে ডুয়েল রোল অফ দ্য পার্লামেন্ট, এটা হবে, এটা যদি লেখা থাকে তাহলেও কিন্তু আমরা সিগনেচার করার কথা ভাবতাম। আজকেই দেখবেন যখন আমরা সংবাদ সম্মেলন করে বলেছি যে আইনি ভিত্তি নিশ্চিত না হলে আমরা স্বাক্ষর করতে পারি না, তখন বিএনপি থেকে রেসপন্স করা হচ্ছে আইনি ভিত্তি নিশ্চিত করবে সংসদে। দিস ইজ প্রিসাইজলি দ্য প্রবলেম। এইটা বিএনপি বলবে বলেই আমরা জানি বলেই কিন্তু আমরা এই কথাটা বলেছি যে পার্লামেন্ট তো আসলে আইনি ভিত্তি নিশ্চিত করবে না। এই যে আইনি ভিত্তিটা আপনি নিশ্চিত করবেন, পার্লামেন্ট তার ভিত্তিতে কাজ করবে, তার ভিত্তিতে সংসদ পরিচালনা করবে। এই কারণে আমরা ফর দ্য টাইম বিং নেক্সট পার্লামেন্টকে ডুয়েল রোল দিতে চাচ্ছি, যার একদিকে থাকবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, অন্যদিকে থাকবে অর্ডিনারি ল মেকিং পাওয়ার। এই দুটো জিনিস দেওয়া হবে। তো এইটা না বলে আপনি যদি বলেন, পুরো প্রক্রিয়াটাকে অস্বীকার করে যদি বলেন যে আগামী সংসদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, তাহলে তো এটাকে আপনি আসলে সংশোধনীর মধ্যে সংকুচিত করতে চাচ্ছেন। আমরা যেটা বিরোধিতা করছি এবং যৌক্তিক কারণে বিরোধিতা করছি। আচ্ছা, সেক্ষেত্রে গতকালকের যে বৈঠকটি, এই বৈঠকটি আসলে কী জন্য হয়েছে? আমি সালাউদ্দিন সাহেবের বক্তব্যের পরেই আমার আসলে আগ্রহ জন্মেছে। উনি কিন্তু খুব মজা করে বলেছেন যে উনি নিজেও জানতেন না যে এই ধরনের একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকটা কী জন্য হবে। তিনি বলেছেন তো অনেকটা সবাই মিলে আমরা একমত হয়ে গেছি যে জুলাই সনদে সবাই স্বাক্ষর করবে, কিন্তু এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত তিনি আসলে জানতেন না যে এই বৈঠকের আসলে এজেন্ডা কী। পরবর্তীতে তিনি বলেছেন যে জামাতের মতিউর রহমান আকন্দ যখন বক্তব্য দিয়েছেন তিনি আরেকটু সমৃদ্ধ হয়েছেন। অর্থাৎ বিষয়টা কি এমন যে প্রধান উপদেষ্টা বা জাতীয় ঐকমত্য কমিশন থেকে বৈঠক ডাকা হচ্ছে, সেই বৈঠকের বিষয়বস্তু নিয়ে জামাত বা এনসিপি আগে থেকে জানছে বা তাদের সঙ্গে কনসার্ন হচ্ছে, বিএনপি সেটা জানছে না? না, সেটা না। এই সরকারের সমস্যাটা হচ্ছে, যেমন ধরুন কালকের বৈঠকটা ডাকার পেছনে কারণ হচ্ছে যখন সবাই প্রশ্ন তুলেছে যে এখানে বাস্তবায়ন পদ্ধতিটা উল্লেখ নাই কেন।
তাহলে আপনি জরুরি মিটিং ডেকেছেন, তাহলে আপনি সেটা সেটেল করবেন না? সেটেল না করে আপনি এখানে প্রধান উপদেষ্টাকে বসিয়ে দিয়েছেন, তিনি একজন মুরব্বী মানুষ এবং বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তার সামনে কি আর কোনো কথা বলা যায়? মানে প্রবলেম হলে তো যাদের যাদের এই বিষয়টা নিয়ে আপত্তি আছে তারা ক্লোজলি বসবে এবং বলবে যে এই জায়গাগুলো ঠিক করতে হবে। প্রধান উপদেষ্টার সামনে আপনি যখন সব রাজনৈতিক দলকে দাঁড় করিয়ে দেন, তারা তো তাদের যে ঐতিহাসিক অভিজ্ঞতা সেগুলো বলা শুরু করে, যে কারণে সালাউদ্দিন সাহেব বলেছেন এতক্ষণ ধরে যারা কথা বললেন কী কারণে কথা বললেন ঠিক বুঝতে পারলাম না। ওই আক্তার, আমাদের সদস্য সচিব আক্তার এবং জামায়াত ইসলামের প্রতিনিধি, তিনি কথা বলার পরে তিনি বুঝেছেন যে এখন হচ্ছে ও আচ্ছা এই হলো মিটিংয়ের বিষয়। তো এরকমই হবে। আপনি কি খাওয়া দাওয়া করার জন্য আমাদেরকে ডাকছেন? তা তো করছেন না। কালকের মিটিংয়ে কেন প্রধান উপদেষ্টাকে ডাকা হয়েছে এটা আমাদের কাছে পরিষ্কার হয়নি, এবং প্রধান উপদেষ্টা কালকে নতুন কিছুই বলেন নাই। নতুন যে উদ্ভূত, আপনি তো একটা উদ্ভূত পরিস্থিতিতে মিটিংটা ডেকেছেন, খেয়াল করেন, উদ্ভূত একটা পরিস্থিতি হয়েছে সেই কারণে মিটিং ডেকেছেন, সেটা রিফ্লেকশন প্রধান উপদেষ্টার কোনো বক্তব্যে আছে? নাই। তিনি আগের মতো একই সুরে কথা বলেছেন। আমার ধারণা তিনি জানেনও না যে কী সমস্যার সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দলগুলো নতুন কী আপত্তি করেছেন, এটা হয়তো জানেনও না। এটার সম্পূর্ণ দায় এই কমিশনের, যাদেরকে আমি একসময় বলেছিলাম, একটা নাম দিয়েছিলাম আপনি জানেন, তো এটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু এই কমিশন নাম দিয়েছিলেন, আমি বলেছিলাম যেটা সালাউদ্দিন কমিশন। বা এই যে কমিশন দেখেন কোনো পজিশন নেয় না, একটা সংকট হয় পজিশন নেয় না, প্রধান উপদেষ্টাকে সবার সামনে দাঁড় করে দিচ্ছে, যেন প্রধান উপদেষ্টাকে এক ধরনের ঢাল হিসেবে ব্যবহার করা। কারণ জানে যে প্রধান উপদেষ্টার সামনে সবাই কেউই আসলে কোনো বিষয়ে আপত্তি করবে না এবং সবাই আসলে এক ধরনের তাকে যেহেতু শ্রদ্ধা করে, আপনি তো এটা সমস্যাটাকে বাইপাস করছেন আসলে, বা সমস্যার সামনে একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দিচ্ছেন। এভাবে করা যায় না, আপনাকে সমস্যাটা ফেস করতে হবে। এটা কমিশন করছে না। এই সমস্যার সমাধান না করে আপনি যদি আরও 15 দিন করে বাড়াতে থাকেন, কোনো লাভ হবে না। দেখা যাবে নির্বাচন হয়ে গেছে, তারপরে কমিশনের মেয়াদ বাড়তে থাকতেছে। এটা তো আমরা চাই না। আমরা চাই যে এটা সমাধান করেন, এখনই সমাধান করেন। সমাধানের পথে বাধা কি বলে মনে করছেন? বাধা হচ্ছে এই সরকারকে কেউ অদৃশ্য কোনো শক্তি চাপ দিচ্ছে যে এইটা করা যাবে না, এবং পার্লামেন্টের কাছে এটা নিয়ে যেতে চাচ্ছে বা তাদের নিজেদের হাতে নিয়ে যেতে চাচ্ছে। এই সরকার যে আমরা বলেছি যে এইটার আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি এই সরকার নিশ্চিত করবে, এটাই সরকারকে করতে দেওয়া হচ্ছে না। আমার ধারণা এখানে দুটো, একটা হলো বাইরের শক্তি মানে সরকারের বাইরের শক্তি, রাজনৈতিক দল এবং অন্যান্য ফ্যাক্টর। সরকারের ভেতরেও এই ধরনের অদৃশ্য শক্তি আছে যারা আসলে শক্তি কারা আপনারা জানেন? সেটা আপনারা আরো ভালো জানবেন, কিন্তু আমার মনে হচ্ছে সরকারের ভেতরে এমন ডিস্টার্বিং এলিমেন্ট আছে যারা আসলে এই প্রক্রিয়াটাকে স্মুথলি সামনে এগিয়ে যেতে দিতে চায় না। ইসলাম বলেছেন উপদেষ্টাদের তালিকা, বা আপনাদের কাছে সেই উপদেষ্টাদের তালিকা আছে, কারা কারা সেফ এক্সিট চাচ্ছে, বলা যায় যে দুই একজনের নাম? না, সেটা তো আমাদের আহ্বায়ক বলেছেন, তিনিই বলবেন। এবং আপনি দেখবেন যে এখন অন্যান্য দলও, জামায়াত ইসলামীও উপদেষ্টাদের নিয়ে মন্তব্য করছেন, বিএনপির স্থায়ী কমিটিতে উপদেষ্টাদের নিয়ে মন্তব্য করা হচ্ছে। তার মানে ডালমে কুচ কালা হয়। যেহেতু একজনের নাম জানেন সবাই, যেহেতু না, দুই একজনের নামের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই উপদেষ্টাদের, মানে এই যে এত বড় একটা সংকট তৈরি হচ্ছে, সবাই কথাবার্তা হচ্ছে, এখানে উপদেষ্টারা কোথায়? তাদের এমন কোনো বক্তব্য আপনি শুনেছেন যেটা জাতিকে পথ দেখাবে? তাহলে আপনারা কেন আছেন? আপনারা কি পেইড লিভে আছেন? ইউ শুড লিভ, মানে তাদের আসলে ছেড়ে দেওয়া উচিত এবং বলা উচিত এখানে অন্য লোকদের বসান। এই মুহূর্তে তারা ছেড়ে দিলে কি হবে আসলে? এই ডক্টর ইউনূস অন্য লোকদের নেবেন, এটা তো কোনো বিষয় না। পুনর্গঠন হবে। আমাদের দেশে এরকম ইতিহাস আছে না, সুলতানা কামালরা উপদেষ্টা হয়েছেন, তারপর আবার উপদেষ্টা পদ ছেড়ে দিয়েছেন, এটা কোনো বিষয় না। আমরা পিপলের সভরেন উইলের এক্সপ্রেশন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখি। উনি থাকলেই চলবে, এবং বাকি যারা আছে, যারা এই সময়টাকে মোটেও এই সময় সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, তাদের উচিত উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে তাদের যারা যে এনজিও করতেন সেই এনজিওতে করতে ফেরত যাওয়া এবং অন্য কেপেবল লোকদের আগামী সময়টুকু নেওয়া। তাহলে যে উপদেষ্টাদের নামের তালিকা আপনারা হয়তো এখনই বলছেন না, আমরা কি ধরে নিবে এনজিওর সঙ্গে যে সমস্ত উপদেষ্টারা আগে জড়িত ছিল তাদের কথাই আপনারা ইঙ্গিত করছেন? এনজিওর সঙ্গে না, এনজিও আমি একটা উদাহরণের জন্য বললাম। প্রথম কথা বলি যে তারা কিন্তু আমাদের সমাজে সম্মানিত ব্যক্তি, তাদেরকে আমরা সম্মান করি তাদের যার কাজে, কিন্তু এইটা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে গঠিত সরকার, এবং এই সরকারটা সবার মতামত নিয়ে গঠিত হয়েছে, এটাও সত্য। কিন্তু যাদেরকে এখানে বসানো হয়েছে তাদের আসলে প্রথমত সরকার পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই, দ্বিতীয়ত হচ্ছে এই এক্সট্রা অর্ডিনারি ট্রানজিশনের পিরিয়ড কিভাবে ডিল করতে হয় এটারও কোনো অভিজ্ঞতা নাই। এবং তারা আসলে তো গণ অভ্যুত্থানটাকে তারা হয়তো ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কিন্তু গণ অভ্যুত্থানটা যে রক্ত মাংসে ধারণ করার ব্যাপার সেটা তারা ধারণ করেন এরকম আমার কাছে মনে হয় না। দুইটা প্রশ্ন করব শেষ। একটি প্রশ্ন হচ্ছে যে আসলে জুলাই সনদের যে অঙ্গীকারনামার 7 নম্বর যে ধারাটি, সেই ধারায় বলা আছে যে এই সনদ স্বাক্ষর হওয়ার পরে গুরুত্ব বিবেচনায় অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে থাকবে। এখানে কি কোনো সমস্যা দেখছেন কিনা? এখানে তো অন্তর্বর্তী সরকার বলছে তারা বাস্তবায়ন করবে। যদি বাস্তবায়ন অন্তর্বর্তী সরকার থেকেই শুরু হয় তাহলে তো হয়ে গেল না। মূল প্রশ্নটাই কিন্তু সাংবিধানিক সংস্কারগুলো কি। আপনি সাংবিধানিক সংস্কারের বাইরে যত ধরেন 600-র উপরে সংস্কার প্রস্তাব আছে সরকারের, সেগুলো সবই কি অধ্যাদেশ। এখন অধ্যাদেশের ব্যাপারে আপনি জানেন এটা নেক্সট পার্লামেন্টে নিতে হবে। নেক্সট পার্লামেন্ট যদি 30 দিনের মধ্যে এটাকে ডিল না করে, এগুলোকে যদি অনুমোদন না করে,
একেবারে 600 কেন 6000 অধ্যাদেশ যদি আপনি পাশ করেন সমস্তটাই বাতিল হয়ে যাবে। এটা আমাদের সংবিধান বলছে, 93 অনুচ্ছেদের মধ্যে বলা আছে যে অধ্যাদেশটা আপনি কিভাবে দিতে পারেন, এবং সেই অধ্যাদেশগুলো যদি পরের পার্লামেন্ট এক্সিকিউট না করে বা বাস্তবায়ন না করে তাহলে সেগুলো কিন্তু আউটরাইট বাতিল হয়ে যায়। ফলে ওই যে বলছে যে এই সরকার অনেকগুলো সংস্কার করেছে, যদি তারা সাংবিধানিক সংস্কারটা নিশ্চিত করে না যায় তাহলে যতগুলো সংস্কার তারা করেছে তার সমস্তগুলো চ্যালেঞ্জের মুখে পড়বে, সমস্তগুলো প্রশ্নের মুখে পড়বে। এই জন্য আমরা বলছি যে আপনি সাংবিধানিক পথটাকে ঠিক করেন, তাহলে অধ্যাদেশ আকারে যেগুলো আপনি সংস্কার করেছেন বা করছেন এগুলো আসলে সেফগার্ড পাবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আগামীকালকের আসলে দৃশ্যটা কি হবে? এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নোট অফ ডিসেন্টগুলো যদি ইনক্লুড করা না হয় তারাও স্বাক্ষর করবে না। জামাত বলতেছে তারাও সিদ্ধান্তহীনতা আছে, আপনারাও বলতেছেন যে এটার আইনি ভিত্তি না থাকলে আপনারাও স্বাক্ষর করবেন না। তাহলে কি হতে যাচ্ছে বাংলাদেশ? আগামীকাল একটা নির্জীব আনুষ্ঠানিকতা হবে, মানে এটা এই সরকার আগেও করেছে, যেটা কোনো অর্থহীন একটা জিনিস তারা করে থাকে এবং রিয়েল প্রবলেমটা তারা অনুধাবন করতে চায় না। এই কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে যে আপনি যে পথে যাচ্ছেন এই পথে আপনাকে কনফিডেন্সের সাথে যেতে হবে, এবং সেইখানে তারা যাচ্ছে না বলেই কালকে একটা মানে অনাড়ম্বর কিংবা আড়ম্বর আনুষ্ঠানিকতা হবে, অনেক ঢাকঢোল পিটিয়ে, কিন্তু আসলে কিছুই হবে না, কিছু টাকা পয়সা খরচ হবে। যদি আপনি এই প্রশ্নগুলো সেটেল না করেন তাহলে এই সাইনগুলো আসলে যারা করলে এটা অর্থ তৈরি হবে তারা সাইন করবে না, এবং তখন কিন্তু সংকট থেকে যাবে। ফলে আমি বলবো যে তাদের উচিত হবে এই প্রশ্নগুলো সমাধান করেই সাইনের প্রোগ্রামটা করা বা সাইনের আয়োজন করা। অনেক ধন্যবাদ সারোয়ার তুষার আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন তাদের অভিযোগ আপত্তির কথা। দর্শক, এই পর্যায়ে ভোটে টেনে নিচ্ছি একটা বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব জাতীয় ঐক্যমত্য কমিশনের একজন প্যানেল বিশেষজ্ঞের সঙ্গে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছিলাম জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে। প্রথম পর্বে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং যিনি একই সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্যানেল বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর শরীফ ভূঁইয়া। ডক্টর শরীফ ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনের আজকের পর্বে। আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই শুরুতেই, সেটি হচ্ছে জুলাই সনদের আগামীকাল আসলে আপনি যেহেতু প্যানেল বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন, সংবিধান সংস্কার কমিশনের ছিলেন, আগামীকালকে আপনার বিবেচনায় কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে, একটু আপনার মূল্যায়নটা জানতে চাচ্ছি। মনে করি যে আগামীকাল বাংলাদেশের ইতিহাসে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ এই যে জুলাই সনদ, এটা বাস্তবায়নের পিছনে আপনারা সবাই জানেন, আমার আবার রিপিট করার প্রয়োজন নেই যে বিশাল একটা কর্মযজ্ঞ কিন্তু গত 1 বছরেরও বেশি সময় ধরে হয়েছে। প্রথমে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারা অনেকগুলো সুপারিশ করেছেন। তারপর সেই সুপারিশ বাস্তবায়নের জন্য ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে, সেখানে ধারাবাহিক আলোচনার মাধ্যমে এই সনদ গঠিত হয়েছে। এবং আমি তো মনে করি যে শুধু বাংলাদেশেই নয়, এই দক্ষিণ এশিয়াতেও সংস্কার নিয়ে এত বিস্তৃত পরিসরে এত দীর্ঘ সময় ধরে আলোচনার একটা প্রক্রিয়া, এটা আমি এক হিসাবে বলবো অভূতপূর্ব। এবং এই যে সংস্কার নিয়ে এই আলোচনা এবং মানুষের মধ্যে যে এই সচেতনতা, এগুলো কিন্তু হওয়ার সুযোগটা তৈরি করে দিয়েছে জুলাই বিপ্লব বা অভ্যুত্থান, যে নামে আপনি এটাকে বলেন না কেন। এবং এই জিনিসটা স্বাক্ষরের জন্য আগামীকাল দিন নির্ধারিত আছে, এবং এটা অবশ্যই একটা বিশাল ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য, এই সনদ যে কালকে স্বাক্ষরিত হবে। অনুষ্ঠানে যারা যাবেন না, একই সঙ্গে জামাতও সিদ্ধান্তহীনতায় আছে, বিএনপি বলছে নোট অফ ডিসেন্টকে সংযুক্ত না করলে তারাও স্বাক্ষর করবেন না। যদি এই পরিস্থিতি হয় তাহলে তো আগামীকালকের অনুষ্ঠানটা একেবারে নির্জীব হয়ে যাবে। এত আয়োজন, এত হাকডাক, আসলে কি হবে শেষ পর্যন্ত? আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। তবে আমি মনে করি কেউ কেউ নিশ্চয়ই এটা কালকে স্বাক্ষর করবেন, এবং এমন নয় যে এটা কালকে স্বাক্ষরিত না হলে আর স্বাক্ষর করার সুযোগ থাকবে না। কাজেই কালকে যারা এটা স্বাক্ষর করবেন তারা এটা স্বাক্ষর করবেন, এবং যারা কালকে করবেন না, পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যে সমস্ত এই ব্যাপারে প্রশ্ন বা বিষয় তাদের আরো পরিষ্কার করা প্রয়োজন বলে তারা মনে করেন, সেগুলো যখন পরিষ্কার করা হবে নিশ্চয়ই তারাও এটা স্বাক্ষর করতে পারবেন। কাজেই
কালকে যদি সবাই স্বাক্ষর না করেন তাহলে ধরে নেওয়া যাবে যে কালকে স্বাক্ষর কর্মসূচির সূচনা হলো, এবং এই স্বাক্ষর কর্মসূচি হয়তো এই মাস জুড়েও চলতে পারে যদি অন্যদের যে সমস্ত প্রশ্ন বা যে সমস্ত বিষয় অন্যরা মনে করছেন আরো পরিষ্কার করা প্রয়োজন সেগুলো পরিষ্কার করা হলে তারা নিশ্চয়ই স্বাক্ষর করতে পারেন। এবং আমি তো আশা করি, বিশ্বাস করি যে এই যে একটা দীর্ঘ 1 বছর মেয়াদী প্রক্রিয়া, যেটার মধ্যে অনেক মানুষ সরাসরি জড়িত ছিলেন এবং অনেকে অপ্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, এইভাবে যে তারা এই প্রক্রিয়াটা পর্যবেক্ষণ করেছেন পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, আপনারা যেসব অনুষ্ঠান করেন তার মাধ্যমে, কাজেই পুরো জাতি এই প্রক্রিয়ার মধ্যে গত 1 বছর ধরে জড়িত ছিল। কাজেই আমি তো বিশ্বাস করি যে ওনারা এটার গুরুত্ব অনুধাবন করবেন এবং এটা স্বাক্ষর করবেন। জি, আপনারা বিশেষজ্ঞ প্যানেল থেকে জাতীয় ঐকমত্য কমিশনকে আপনারা একটা সুপারিশ করেছেন, আপনারা একটা পরামর্শ দিয়েছিলেন, সেটা হচ্ছে সংবিধান আদেশের মাধ্যমে এটি বাস্তবায়ন করা যেতে পারে। আপনারা বিকল্প কয়েকটি প্রস্তাবনা দিয়েছেন, এর মধ্যে এটি একটি। আজকে এনসিপিও সেই দাবিটি তুলছে, তারা আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করবে না। যদিও এই বিষয়ে বিএনপির এখনো একেবারে বলা যায় যে অকাট্টা দ্বিমত রয়েছে। সেই জায়গায় আসলে এই জুলাই সনদের বাস্তবায়নের পথ কি, প্যানেল বিশেষজ্ঞ হিসেবে কি বলবেন আপনি? বিশেষজ্ঞ হিসেবে আমরা যেসব উপদেশ বা সুপারিশ ঐকমত্য কমিশনকে দিয়েছি ওগুলো বিস্তারিতভাবে পত্রিকায় এসছে আমি মনে করি, কাজেই ওটা আমার রিপিট করার হয়তো প্রয়োজন নেই। তবে আমি যে কথাটা বলতে পারি সেটা হলো এই যে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পরিপ্রেক্ষিতটা কিভাবে তৈরি হয়েছিল, সেটা এভাবে তৈরি হয়েছিল যে প্রথমে একটা ধারণা ছিল যে এটা জুলাই সনদটা স্বাক্ষর করেই এই প্রক্রিয়াটা শেষ হবে এবং পরবর্তী সংসদ এটা বাস্তবায়ন করবে। এবং প্রথম দিকে আমার ধারণা এরকমও একটা ধারণা ছিল যে পরবর্তী সংসদ 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে। এবং আমার ধারণা জুলাই সনদের প্রথম দিককার খসড়াতে এটাও ছিল যে এই সনদ স্বাক্ষর করা হবে এবং একটা অঙ্গীকারনামা ছিল এবং সেখানে এটা ছিল যে পরবর্তী সংসদ 2 বছরের ভিতরে এটা বাস্তবায়ন করবে। কিন্তু 2 বছর পরবর্তীতে দেখা গেল যে অনেকে মনে করছেন, কিছু কিছু রাজনৈতিক দল মনে করছেন যে এটা সম্পূর্ণভাবে পরবর্তী সংসদের কাছে রেখে দেয়া বা ছেড়ে দেয়া হয়তো ঠিক হবে না, বরং এখনই এটাকে কিছু একটা আইনি কাঠামো দেয়া অথবা একটা আইনি প্রক্রিয়া চালু করা। কারণ এটাও আপনার মনে রাখতে হবে যে এই যে জুলাই সনদ এটা তৈরি হতে পেরেছে কিন্তু বাংলাদেশের মানুষের গভীর ত্যাগের বিনিময়ে। 1000-এর মতো মানুষ জীবন দিয়েছেন, হাজার হাজার মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। সো এই প্রেক্ষাপটটা আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। এই প্রেক্ষাপটের কারণেই কিন্তু সংস্কার নিয়ে এই বিস্তৃত আলোচনা এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলের মধ্যে আলোচনা এবং এই ঐক্যমত প্রক্রিয়া, জুলাই সনদ সবকিছু কিন্তু এই বিশাল ত্যাগের বিনিময়ে সম্ভব হয়েছে। এবং আপনি যাই বলেন না কেন, এই যে সুযোগটা এটা আমাদের কাছে এনে দেওয়ার ক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্ম অবশ্যই একটা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং সবচেয়ে বড় ত্যাগটা তারাই করেছেন। এবং এই তরুণ প্রজন্মের মধ্যে একটা নতুন বাংলাদেশ, একটা সংস্কারকৃত বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, এটা খুবই গভীর এবং এই আকাঙ্ক্ষাকে কিন্তু আমরা অগ্রাহ্য করতে পারি না। তারা তাদের মতো করে বাংলাদেশকে গড়ে নিতে চায় এবং সেটা আমাদেরকে উচিত, সব নাগরিকদেরকে, কারণ ভবিষ্যৎ প্রজন্মই একদিন এই দেশকে দায়িত্ব নেবেন। কাজেই তাদের যে গভীর সংস্কার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা আমি তো মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে সুযোগটা আমাদের তৈরি হয়েছে এটা তো আমাদের উচিত যে এটাকে ফলপ্রসূ করা। এবং আমি মনে হয় আমার মূল কথা থেকে সরে এসেছি। আমি যেটা বলছিলাম যে আমরা যখন আমাদের কাছে এসছিল যে পরামর্শের জন্য, আইনগত পরামর্শের জন্য, তার পরিপ্রেক্ষিত ছিল এটা যে এখনই এই প্রক্রিয়াটাকে একটা আইনগত ভিত্তি দেয়া বা একটা আইনগত ভিত্তি তৈরি করার মতন একটা পরিবেশ সৃষ্টি করা অথবা একটা কিছু পদক্ষেপ এখনই নিয়ে রাখা
যাতে করে পরবর্তী সংসদের এক ধরনের বাধ্যবাধকতা তৈরি হয় এই সংস্কারগুলো বাস্তবায়ন করার ব্যাপারে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আদেশের কথা বলেছিলাম, সেই পরিপ্রেক্ষিতে আমরা গণভোটের কথা বলেছিলাম। কারণ যেহেতু এখন আপনার একটা সংসদ নেই, সংসদ তো ভেঙে দেয়া হয়েছে, কাজেই একটা সংবিধান সংস্কারের জন্য আপনার জনগণের মতামত লাগবে। জনগণের মতামত নিতে হলে আপনার গণভোট একটা উত্তম পদ্ধতি, কিন্তু গণভোট নিতে গেলে এই পুরো সংস্কারকে একটা আইনি কাঠামো বা একটা স্ট্রাকচার দেওয়ার প্রয়োজন। সেই আইনি কাঠামো বা স্ট্রাকচারটা হতে পারে একটা আদেশ। সেই আদেশে এই সংস্কারগুলোকে এক ধরনের বিধিবদ্ধ করা যায়, তারপরে সেই বিধিবদ্ধ আদেশের ব্যাপারে জনগণের মতামত নেওয়া যায় গণভোটের মাধ্যমে। এতে করে এই যে গভীর ত্যাগের বিনিময়ে যে সংস্কারের একটা অবস্থায় আমরা এসেছি, এটার একটা বাস্তবায়নের আইনি প্রক্রিয়া আমরা চালু করতে পারি, যেটা পরবর্তী সংসদের উপর বাধ্যকর, যাতে করে এটা সম্পূর্ণভাবে পরবর্তী সংসদের মর্জির উপর নির্ভরশীল না থাকে। আমরা এই ত্যাগের বিনিময়ে অর্জিত সংস্কার আকাঙ্ক্ষার একটা আইনি স্বীকৃতি যেন নির্বাচনের আগেই পেতে পারি। অবশ্যই সংস্কার প্রক্রিয়া একটা ধারাবাহিক প্রক্রিয়া, এবং বিএনপি আপনি জানেন বারবার বলে এসছেন যে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। কাজেই অবশ্যই পরবর্তী সংসদের উল্লেখযোগ্য কিছু কাজ করার থাকবে, কিন্তু তার মানে এই নয় যে এটাকে পুরোপুরি পরবর্তী সংসদের হাতে রেখে দেওয়াটা হয়তো তার চেয়ে একটা ভালো অল্টারনেটিভ হতে পারে যে এখনই একটা আইনি প্রক্রিয়া শুরু করা। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের কাছে কিন্তু মতামত যেটা চাওয়া হয়েছিল সেটা হলো যে সংসদ নির্বাচনের আগেই কোনো কিছু করা সম্ভব কিনা এটাকে আইনি কাঠামো দেওয়ার জন্য। কারণ সংসদ নির্বাচনের পরে আইনি কাঠামো দেওয়া প্রক্রিয়াটা খুবই সহজ। এটা সংসদে আলাপ হবে, পাশ হবে, কিন্তু তার আগের প্রক্রিয়াটার ব্যাপারেই আমাদের কাছে মতামত চাওয়া হয়েছিল। পরের প্রক্রিয়াটার ব্যাপারে আমার ধারণা যে কেউ খুব সহজেই মতামত দিতে পারবেন। আগের প্রক্রিয়াটা বরং বেশ জটিল, এবং সেখানে আমরা এই ধরনের একটা সমাধানে এসেছি যে একটা আদেশ এবং একটা গণভোট এটাকে আইনি প্রক্রিয়া দেওয়ার একটা ভিত্তি হতে পারে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম সংবিধান সংস্কার কমিশনের সদস্য ডক্টর শরীফ ভূঁইয়ার সঙ্গে। তিনি জানাচ্ছিলেন তার মতামতের কথা, এবং প্যানেল বিশেষজ্ঞ হিসেবে তিনি জাতীয় ঐকমত্য কমিশনকে তারা কী কী পরামর্শ দিয়েছেন সে বিষয়ে তিনি তার ব্যাখ্যা তুলে ধরেছেন। দর্শক, এই পর্যায়ে নিতে চাই একটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের সঙ্গে। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন। এ পর্বে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আজাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্বে। আপনার কাছে একদম শুরুর প্রশ্নটা নিয়ে যাই, সেটি হচ্ছে আগামীকালকে আসলে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? অনেক দল বলছে তারা যাবেই না, স্বাক্ষরই করবে না। জামাত ইসলামের ভূমিকা কি থাকবে কালকে? ধন্যবাদ আপনাদেরকে, এখন টেলিভিশন সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকাল কি ঘটতে যাচ্ছে এই প্রশ্নের জবাব হচ্ছে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আগামীকালের দিনটি একটি ঐতিহাসিক দিবসের অন্যতম। কারণ হচ্ছে 5ই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে সেই প্রেক্ষিতে যে জন আকাঙ্ক্ষার অভিপ্রায়ের প্রেক্ষিতে যে সরকার, সেই সরকার জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তারা সংস্কার করবে, গণহত্যার বিচার করবে এবং একটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন দেবে, সেটার প্রথম ধাপ হচ্ছে সংস্কারের লক্ষ্যে যে জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ, সেই জুলাই সনদের স্বাক্ষর শিরোমণি বলেছেন সরকার। সেই স্বাক্ষর যদি হয়ে জুলাই সনদ প্রণীত হয় তাহলে এটা একটা হিস্ট্রিক্যাল ডে হিসেবে চিহ্নিত হবে। আর আমরা সবসময় দাবি করেছি সরকারের কাছে, শুধু জুলাই সনদ একটা প্রণয়ন করে একটি কেতাব রচনা বা কাগজি বিষয় নয়,
এটা হচ্ছে সংস্কারের লক্ষ্য বাস্তবায়ন। অর্থাৎ সংস্কারের লক্ষ্য হচ্ছে আগামী দিনের বাংলাদেশ কীভাবে চলবে। বিগত দিনের বাংলাদেশের যে পাপ, পঙ্কিলতা, আবর্জনা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্র কাঠামো ধ্বংস করার এই জায়গা থেকেই দেশকে যদি একটি সঠিক খাতে পরিচালিত করতে হয় তাহলে একটি সংস্কারের প্রয়োজন। সেই সংস্কার অবশ্যই আইনি ভিত্তি দিয়ে তা বাস্তবায়ন করতে হবে, এটা আমরা বলেছি। আর বাস্তবায়নের জন্য যে আইনি ভিত্তি দরকার তার জন্য আমরা বলেছি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, রাষ্ট্রপতি বা সরকার যে প্রক্রিয়ায় আইনানুগভাবে এই আদেশ জারি করবে সে আদেশের উপরেই গণভোট দিতে হবে। আর সেই গণভোটটা হইতে হবে নির্বাচনের আগে। সেক্ষেত্রে আমরা নভেম্বর মাসকেই গণভোটের আয়োজনের মাস হিসাবে সেখানে তুলে ধরেছি। নির্বাচন কমিশনকেও আমরা বলে আসছি, সরকারকে আমরা বলে এসেছি। কারণ হচ্ছে একই দিনে যদি গণভোট না হয় তাহলে অনেকগুলো ডিফিকাল্টিস অ্যারাইজ করবে। এই জুলাই সনদ ভিত্তিতে যে নির্বাচন হওয়া এবং সেই জুলাই সনদের বিরুদ্ধে কনস্টিটিউশনাল বিষয়গুলো আগামী নির্বাচনের সাথে সম্পৃক্ত আছে, তাহলে সেগুলো বাস্তবায়ন বা কার্যকর করা না গেলে তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। সেই জন্য আমরা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং সেটার টেকসই ভিত্তি হবে হলো গণভোট। সেই গণভোট যদি সরকার একই দিনে করতে যায় তাহলে সেই গুরুত্বটা পাবে না। প্রার্থী এবং দলীয় প্রতীক এবং দলকে বিজয় করার প্রতিযোগিতায় নামে ভোটাররা তখন গণভোটের বিষয়টাকে আর গুরুত্ব নাও দিতে পারে। দ্বিতীয় হচ্ছে কোনো কারণে যদি ভোট কেন্দ্র স্থগিত হয় তাহলে জুলাই সনদের ভোটটাও তার রেজাল্টও প্রকাশ করা যাবে না। এখানে জুলাই সনদের উদ্দেশ্য ব্যাহত হবে। তৃতীয় হচ্ছে টাইম কনজিউমিং হবে। কারণ হচ্ছে একটা ভোটার কতক্ষণ ভোট দিবে, একটি কেন্দ্রে কতজন ভোটার, কারণ এখানে ন্যাশনাল ইলেকশনে কেন্দ্রের সংখ্যা কম থাকে, ভোটার সংখ্যা বেশি থাকে। তাহলে দুইটা ক্যারেক্টারে দুটো সাবজেক্টের উপর যদি হয় তাহলে এখানে ভোটারদের কাছে যেমন জুলাই সনদের রেফারেন্ডামটা গৌণ হয়ে যাবে, পাশাপাশি সময় কেমন হবে বেশি, প্রচুর লোক লাইনে দাঁড়ায় থাকবে, নির্দিষ্ট টাইম যেহেতু এখানে ভোট দানের জন্য থাকবে সেই কারণে অনেক ভোটাররা ভোট দিতেও পারবে না। এই সকল জটিলতা মুক্ত যদি করতে হয় তাহলে অবশ্যই আমরা বলেছি গণভোটটা যেন নভেম্বর মাসে সম্পন্ন করা হয়, তারপরে এটা আইনি ভিত্তি পাওয়ার পরে ফেব্রুয়ারি নির্বাচনটা সুন্দর সুষ্ঠুভাবে করা হয়। আগামীকাল যে অনুষ্ঠানটা হচ্ছে আইনি ভিত্তির নিয়ে হচ্ছে। আর জনগণ যেহেতু সংস্কার চায়, আমরাও সংস্কার চাই। সংস্কারের জন্য আমরা এই পর্যন্ত দলীয় অবস্থান থেকে সরে এসে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, বৃহত্তর ঐক্যের স্বার্থে আমরা এই জায়গায় এসেছি। আমরা আশা করছি কালকে সরকার বাস্তবায়ন প্রক্রিয়াগুলো সুস্পষ্ট করবে, সেই অনুযায়ী আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। জনগণের সাথে আমরা থাকতে চাই। আগামী দিনের বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি আমরা জাতির সামনে দিয়েছি, সরকার দিয়েছে, সেটার সবচাইতে উত্তম পদ্ধতি হবে, গেটওয়ে হবে, আমাদের দীর্ঘদিনের জট খুলবে জুলাই সনদের বাস্তবায়নের মধ্যে দিয়ে। সেজন্য আমরা আগামীকাল অনুষ্ঠানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। জি, সেক্ষেত্রে আমার একেবারে সংক্ষেপে আপনার কাছে শেষ জানার বিষয় সেটি হচ্ছে, আপনার কথা অনেকগুলো বিষয় চলে এসেছে, সেজন্য আমি বেশি প্রশ্নে যাচ্ছি না। একেবারে শেষ প্রশ্নটা, আপনি বলেছেন কালকেই সরকারকে সুনির্দিষ্টভাবে জানাতে হবে যে কোন প্রক্রিয়াটি বাস্তবায়ন হবে। যদি কালকে সরকার শুধুমাত্র স্বাক্ষর অনুষ্ঠানই করে, জুলাই সনদের আইনগত ভিত্তি যেটি আপনারা দাবি করে আসছেন সেই বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা আপনাদেরকে না দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে আপনাদের প্রতিক্রিয়া সেখানে কি হবে? আপনারা কি স্বাক্ষর করবেন? হ্যাঁ, সে বিষয়ে আমাদের বক্তব্য আমরা আগেও বলেছি, আজকে আমি রিপিট করি। সেটা হচ্ছে সরকার আমাদেরকে যেদিন 8 তারিখের
অনুষ্ঠানটি শেষ করছিল তৃতীয় পর্যায়ের আলোচনা, যেটার বিষয়বস্তু হল জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, সেদিন বলছিল 2 দিনের মধ্যে ওনারা বাস্তবায়ন প্রক্রিয়ার একটা ড্রাফট আমাদেরকে দিবেন, সরকারের কাছেও দিবেন, কিন্তু সেটা আমরা এখনো পাইনি। তবে সরকারের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, অর্থাৎ ঐক্যমত্য কমিশন, সরকার বলতে আমরা ঐক্যমত্য কমিশন বোঝাচ্ছি, যোগাযোগ আমাদের আছে। আমরা এখন আশাবাদী ওনারা অনুষ্ঠানের আগে এটা আমাদের কাছে ডিসক্লোজ করবেন, এবং সেটা যদি ওপেন আমাদের সামনে চলে আসে তাইলে আমরা সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগবে না। তো এই জন্য আমরা অপেক্ষায় আছি এবং আশাবাদীও আমরা আশা করছি যে সরকার এটা ক্লিয়ার করবে। এই জন্য আমরা স্বাক্ষর করা না করা তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা এখন দেওয়ার বিষয় না। আগামীকাল যেহেতু যাচ্ছি তখন আপনারা জানতে পারবেন, দেশবাসীও জানতে পারবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের কথা। তিনি জানাচ্ছিলেন কালকে কোন প্রক্রিয়া তারা স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন, এবং সরকারের পক্ষ থেকে যদি বাস্তবায়নের খসড়া তাদেরকে না দেওয়া হয় সেক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া কী হবে। দর্শক, এ পর্যায়ে আমরা শুনে নিব আজকের নির্বাচনী রাজনীতির মাঠে কি কি বক্তব্য উঠে এসেছে। আমরা শিক্ষকরা আন্দোলন করতেছে, আমরা বলছি আমরা শিক্ষক নয়, আমরা গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করবো, অর্থাৎ সরকারি ভর্তি নেব। এই কাজগুলো আমরা করব। আমরা বাঁধন জোট ধানের শীষে বলবো, এই অনুরোধ আমি আপনাদেরকে জানাবো। আমি কারো দুর্যোগী বলতে চাই, আজকে একটাই বলতে চাই যে আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখবেন যে কারা দেশের জন্য কাজ করে, কারা দেশের জন্য মঙ্গলজনক, কারা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গতকাল হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আজকে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই সব জায়গায় একই চিত্র। মেয়েদের আস্থা ছাত্র শিবিরের উপর, তরুণদের আস্থা ছাত্র শিবিরের উপর। ইনশাআল্লাহ এরই রেপ্লিকা আগামীতে বাংলাদেশ দেখবে ইনশাআল্লাহ। যে সমাজে মায়েরা দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে আসে সেই সমাজ পরিবর্তন আর না হয়ে পারে না। জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সেই আদেশের খসড়াটাতে আমাদের আগে ঐক্যমত হতে হবে। দ্বিতীয়ত, জুলাই সনদের 84টি বিষয় রয়েছে, সেই 84টি বিষয় একত্রে গণভোটে যাবে। গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। তৃতীয়ত হচ্ছে, গণভোটের দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে, অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরবর্তীতে সংসদকে কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। দর্শক, এই ছিল আজকের ভোটে টেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।